বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহজাহান, সহশিক্ষক, কাটাবাড়ি আরকান উচ্চ বিদ্যালয়, গণিত ও বিজ্ঞান। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বই নিয়ে আছো। আমরা পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি। আমরা জানি সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে গঠিত। এই পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের মধ্যে ভিন্ন ভিন্ন 118টি মৌলই ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে গঠিত। এদের মধ্য থেকে এক বা একাধিক মৌলের পরমাণু দিয়ে সকল পদার্থের অণু গঠিত। পদার্থের অণুতে এই পরমাণুসমূহ এলোমেলো অথবা বিক্ষিপ্তভাবে থাকে না, সুবিন্যস্তভাবে থাকে। তাই যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। অর্থাৎ রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা হতে পারে যে শক্তির বলে অণুতে পরমাণুসমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। রাসায়নিক বন্ধন বিভিন্ন ধরনের হইতে পারে। আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, পাই বন্ধন, সিগমা বন্ধন, এরকম অনেক ধরনের হইতে পারে। আমাদের এই বইয়ে সাধারণত 3 ধরনের বন্ধন নিয়ে আলোচনা আছে। এদের একটি হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন এবং ধাতব বন্ধন। তাহলে এই অধ্যায়ে আমরা 3টি বন্ধন নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন আমরা তো সাধারণত জানি যে নিষ্ক্রিয় মৌল ব্যতীত বাকি যে মৌলগুলো আছে প্রত্যেকটি শেষ শেলে অক্টেট গঠন করার পরও কিছু ইলেকট্রন বাড়তি থাকে, অথবা অক্টেট গঠন করার জন্য কিছু ইলেকট্রন ঘাটতি থাকে। আর নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শুধু হিলিয়াম দ্বিতীয়পূর্ণ এবং বাকিগুলা অক্টেট পূর্ণ। এই জন্যই নিষ্ক্রিয় মৌলের কোনো ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, কারণ এদের ইলেকট্রন দান গ্রহণের কোনো প্রবণতা নাই। বাকি যে মৌলগুলো আছে, এই 7টা নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানেসন, এই 7টা নিষ্ক্রিয় মৌল ব্যতীত বাকি যে মৌলগুলো আছে প্রত্যেকেই চায় এই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এই জন্য যাদের শেষ সেলে ইলেকট্রন বাড়তি আছে তারা ইলেকট্রন ত্যাগ করে, এবং যাদের শেষ সেলে ইলেকট্রন ঘাটতি রয়েছে তারা ইলেকট্রন গ্রহণ করে, এবং যাদের ইলেকট্রন দান গ্রহণের প্রবণতা নাই তারা ইলেকট্রন শেয়ার করে নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। রাসায়নিক বন্ধন মূলত
এই ইলেকট্রন দান গ্রহণ শেয়ার করে নিষ্ক্রিয় মৌলের বা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্যই। তাহলে যোজ্যত ইলেকট্রন হলো যে একটা মৌলের সর্ববহিস্থ শক্তি স্তর। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যত ইলেকট্রন। যেমন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি করি, সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস 281, বা ম্যাগনেসিয়াম যার পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস 282, বা অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা 30, ইলেকট্রন বিন্যাস 283, অক্সিজেন যার ইলেকট্রন বিন্যাস 26, ক্লোরিন 70 যার ইলেকট্রন বিন্যাস 287। এর মানে সোডিয়ামের যোজ্যত ইলেকট্রন হচ্ছে এখানে 1, কারণ আমরা এইমাত্র সংজ্ঞা শিখলাম যে একটা মৌলের সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যত ইলেকট্রন। অনুরূপে ম্যাগনেসিয়ামের শেষ শেলে আছে 2টি ইলেকট্রন, এই জন্য ম্যাগনেসিয়ামের যোজ্যত ইলেকট্রন 2। অ্যালুমিনিয়ামের শেষ শেলে আছে 3টি ইলেকট্রন, এই জন্য অ্যালুমিনিয়ামের যোজ্যত ইলেকট্রন 3। অক্সিজেনের যোজ্যত ইলেকট্রন 6, ক্লোরিনের যোজ্যত ইলেকট্রন 7। তো যোজ্যত ইলেকট্রন দিয়ে মৌলের যোজনীয় নির্ণয় করা যায়। যেমন সোডিয়ামের যোজ্যত ইলেকট্রন 1, এর মানে তার যোজনীয় 1। ম্যাগনেসিয়ামের যোজ্যত ইলেকট্রন 2, এর মানে তার যোজনীয় 2। অ্যালুমিনিয়ামের যোজ্যত ইলেকট্রন 3, এর মানে তার যোজনীয় 3। তাহলে যে সমস্ত মৌলের যোজ্যত ইলেকট্রন 1, 2, 3, সেই সমস্ত মৌলের যোজনী যোজ্যত ইলেকট্রন থেকে নির্ণয় করা যায়, অর্থাৎ তাদের যোজ্যত ইলেকট্রনেই যোজনী। কিন্তু যে সমস্ত মৌলের যোজ্যত ইলেকট্রন 4 বা তার থেকে বেশি, সেই সমস্ত মৌলের যোজনী নির্ণয় করা হয় 8 থেকে এই সর্বশেষ শেলের ইলেকট্রনকে বাদ দিয়ে। যেমন অক্সিজেন যার যোজ্যত ইলেকট্রন 6, বা তার যোজনী কিন্তু 6 নয়, তার যোজনী হচ্ছে 2। কীভাবে? এই যে শেষ শেলের ইলেকট্রনটা 8 থেকে বাদ দিয়ে তার যোজনী নির্ধারণ করতে হচ্ছে, তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অনুরূপে ক্লোরিন যার যোজ্যত ইলেকট্রন 7, কিন্তু তার যোজনী হচ্ছে 8 - 7 = 1। অর্থাৎ তাহলে আমরা কি দেখলাম যে 4 থেকে 4 অথবা তার চেয়ে বেশি যদি হয় শেষ শেলের ইলেকট্রন, তাহলে 8 থেকে এই শেষ শেলের ইলেকট্রনটা বাদ দিয়ে তার যোজনী নির্ধারণ করতে হবে। তাহলে যোজনীর সংজ্ঞাটা আমরা করতে পারি এরকম যে এক মৌলের সাথে অন্য মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় উক্ত মৌলের যোজনী বা যোজ্যতা বা ভ্যালেন্সি। এক মৌলের সাথে অন্য মৌলের সংযুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে উক্ত মৌলের যোজনী বলে। তাহলে এখান থেকে আমরা যোজনী সংজ্ঞাটাও করতে পারি যে এক মৌলের সাথে অন্য মৌলের সংযুক্ত হওয়ার বা যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতাকে বলা হয় মৌলের যোজনী। যোজনী আবার 3 ধরনের হয়। আমরা যোজনী 3 ধরনের। একটা হলো পরিবর্তনশীল যোজনী, একটা হলো সক্রিয় যোজনী, আরেকটা হলো
সুপ্ত যোজনী। তাহলে আমরা 3 ধরনের যোজনী দেখতে পাই: পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। পরিবর্তনশীল যোজনী যে সমস্ত মৌল একাধিক যোজনী প্রদর্শন করে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। যেমন আয়রন, আয়রনের যোজনী হলো 2টি 2, 3। সালফার, তার যোজনী হলো 3টি 2, 4, 6। নাইট্রোজেন, যার যোজনী হলো 2টি 3, 5। ফসফরাস, তার যোজনী হলো 3, 5। কপার, তার যোজনী হলো 1, 2। এরকম যে সমস্ত মৌল একাধিক যোজনী প্রদর্শন করবে তাদেরকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। আর সক্রিয় যোজনী, যে কোনো মৌল একাধিক যোজনী থাকলেও তারা যৌগ গঠনে কিন্তু একটিমাত্র যোজনী নিয়ে অংশগ্রহণ করে। তখন মৌলগুলো যে যোজনী নিয়ে যৌগটি গঠন করবে সেই যোজনীটাই হচ্ছে উক্ত মৌলের সক্রিয় যোজনী। যেমন এখানে আয়রনের 2টা যোজনী আছে, যখন 2 নিয়েও যৌগ গঠন করতে পারে, আবার 3 নিয়েও যৌগ গঠন করতে পারে। একটা জিনিস আমাদের নলেজে রাখতে হবে যে যখন কম যোজনী নিয়ে যৌগ গঠন করে তখন এটাকে বলা হয় আস, অর্থাৎ এটা উচ্চারণ হবে ফেরাস ক্লোরাইড। আর যখন বেশি যোজনী নিয়ে যৌগ গঠন করবে তখন সেটা হবে ইক, অর্থাৎ এই যৌগের নাম হবে ফেরিক ক্লোরাইড। তাহলে যখন যে যোজনী নিয়ে যৌগ গঠন করবে সেটাই হবে তার সক্রিয় যোজনী। আর কম যোজনী নিয়ে যখন যৌগ গঠন করবে তখন সেই যৌগটিকে বলবো আমরা আস, অর্থাৎ ফেরাস ক্লোরাইড। আর যখন বেশি যোজনী নিয়ে যৌগ গঠন করবে তখন সেটা হবে ইক, অর্থাৎ ফেরিক ক্লোরাইড। কিন্তু আমরা যদি এরকম বলি সালফিউরিক অ্যাসিড, এখানে সালফারের সক্রিয় যোজনী কত? আমরা জানি অক্সিজেনের যোজনী -2, এখানে অক্সিজেন আছে 4টা, 4 দিয়ে -2 করে গুণ করলে 4 দোকানে 8। হাইড্রোজেন হলো 1, 2 কে 2। সালফারের 8, 6 দিলে এটার সাথে এটা ভ্যানিশ হয়ে যাবে। এর মানে এই ক্ষেত্রে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 6। তাহলে এইভাবে আমরা পরিবর্তনশীল যোজনী, সক্রিয় যোজনী এবং পরে দেখব সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দেওয়া সেই মৌলের সুপ্ত যোজনী নির্ণয় করতে হবে। যেমন এখানে যদি বলা হয় যে সালফারের সুপ্ত যোজনী কত, তাহলে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, আর এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে 6। তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0, এর মানে সালফারের সুপ্ত যোজনী হবে 0। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমরা এই যোজনী নিয়ে আরও আলোচনা করব। আজ এই পর্যন্তই থাকলো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকে অনলাইন ক্লাস।